রমজানের আগেই ভোট, ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ইসির 24টি পরিকল্পনা উপস্থাপন। রোডম্যাপে সন্তুষ্ট বিএনপি, দৃশ্যমান সংস্কার ও বিচারের আগে নির্বাচনে আপত্তি জামায়াতের, সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ এনসিপি। মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে জুলাই যোদ্ধা পরিচয়ে হট্টগোল, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে, কাদের সিদ্দিকীর তীব্র ক্ষোভ। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই জানিয়েছে আইএসপিআর, ছাত্রদলের ইশতেহারে শিক্ষা ও গবেষণার গুরুত্ব, নানা অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধী প্রার্থীদের। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা, শিক্ষার্থীদের দাবি নিষ্পত্তিতে 14 সদস্যের কমিটি গঠন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে 24টি পরিকল্পনা পেশ করেছে ইসি। ভোট হবে রোজার আগে। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে দুপুরে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মামুন আবদুল্লাহর প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবার নজর এখন নির্বাচন কমিশনের দিকে। 2026-এর ফেব্রুয়ারিতে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনও ধাপে ধাপে এগুচ্ছে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ঘোষণা করা হয় জাতীয় নির্বাচনের রোডম্যাপ। মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। ইসি সচিব জানান, সেপ্টেম্বরেই নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেট আর জিআইএস ম্যাপও প্রকাশ করা হবে সেপ্টেম্বরেই। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হবে অক্টোবরে, আর দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর। কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটের 2 সপ্তাহ আগেই ব্যালট পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। অংশীজনের সাথে সংলাপ এটা আমরা সেপ্টেম্বরের শেষে থেকে শুরু করে নভেম্বরের 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। এবার এই প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ সহ সব কাজ সময় মতোই শেষ করা হবে বলে জানান ইসি সচিব। 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে 2রা মার্চ, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 31শে অগস্ট, আর এর পরবর্তীতে আমরা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। রোডম্যাপ অনুযায়ী সব প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্ধারিত সময়ে সব কাজ শেষ হলে ভোট আয়োজন নিয়ে বড় কোনো জটিলতা থাকবে না বলেও জানান নির্বাচন কমিশনের এই সচিব। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসি ঘোষিত রোডম্যাপ নিয়ে সন্তোষ প্রকাশ করে একে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপুলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন ওই পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, দে ওয়ান্ট দ্যাট দিস ইলেকশন শুড বি ডান ইমিডিয়েটলি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নির্বাচনে জিতবে না জেনেও তাদের এখন চেষ্টা হচ্ছে বিএনপি ঠেকাও। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ৭১-এ যুদ্ধ করেছিলেন যে গণতন্ত্রের জন্য, আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গেছে। নতুন বাংলাদেশ গড়তে চান জানিয়ে তিনি বলেন, পিআর বেদিশী চিন্তাভাবনা। বাংলাদেশের মানুষ একজন নেতাকে খুঁজে বেড়ায় যিনি তাদের সমস্যার সমাধান করবেন। দেশের জনগণই স্থির করবে তারা কি চায়। কয়েকজন ব্যক্তি ঠিক করে দিতে পারে না দেশ কিভাবে চলবে। এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে। এদিকে এই মুহূর্তেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ জামায়াত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি ভালো হতো। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এর আগে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে এক সেমিনারে যোগ দেন তিনি। অভিযোগ করেন, সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করে দেন জামাতের নায়েবে আমির। এটার ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোড ম্যাপ দিতে পারলে উত্তম হতো এবং আমি আশা করি জাতীয় পর্যায়ে নির্বাচন নিয়ে যখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে তখন সে সমস্ত জায়গাগুলিকেও তারা কনসিডার করবে। সংলাপ হবে সার্বিকভাবে দেশের রাজনীতি, নির্বাচন পদ্ধতি, সংস্কার সব মিলে তো সকলকে একটা জায়গায় আসতেও হবে। যদি সকলে এক জায়গায় না আসে, নির্বাচন কেউ করবে কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। জুলাই সনদ চূড়ান্ত করার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর এ বিষয়ে দেয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য দলটির নেতাদের। তবে এনসিপি নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখতে চায় জানিয়ে দলটির নেতারা বলছেন, এখন সময় দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গণমানুষের অন্যতম দাবি ছিল গণহত্যার বিচার ও সংস্কার, কিন্তু তা চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। এ সময় ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে উঠানে নতুন সংবিধান শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচির আওতায় বিভিন্ন জেলার ২৭টি উপজেলায় করা হবে উঠান বৈঠক। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন। আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নয়। সেদিক থেকে রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক, তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিলে সেখানে তাদের অবরুদ্ধ করে রাখেন জুলাই যোদ্ধা দাবি করা কিছু ব্যক্তি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাদের হেফাজতে নেওয়া হয় বলে জানায় পুলিশ। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল মিলনায়তনে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। এতে শিক্ষক ও আইনজীবীদের পাশাপাশি অতিথি হিসেবে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সকাল ১১টার দিকে নানা স্লোগানে আলামিন রাসেলের নেতৃত্বে জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকজন অনুষ্ঠান স্থল ঘেরাও করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হেনস্থা করে তারা। এক ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখে মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে আসা অতিথিদের।
অবরোধকারীদের দাবি আলোচনা সভার আড়ালে করা হচ্ছিল ষড়যন্ত্র। মঞ্চ ৭১ তারা যথাসময়ে রিপোর্টার্স ইউনিয়ন প্রোগ্রাম শুরু করেছে। আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জুলাই যোদ্ধা ২৪-এর গণ অভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণকারী স্টেক হোল্ডারগণ এখানে সমবেত হয়েছে। আমরা বারংবার আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারা প্রোগ্রাম ক্লোজ করে চলে যান। তারা আমাদের সাথে বাকবিতণ্ডা জড়িত হয়েছে। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকী সহ অবরুদ্ধ ব্যক্তিদের নিয়ে যায়। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। আমরা খবর পেয়েছি যে এখানে আপনারা দেখেন লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ এবং যুবলীগের নাকি এখানে জড়ো হয়েছিল, মিটিং করছিল। ওই খবর পেয়ে আমরা আসছি, এসে আপনারা দেখছেন যে এরা মানে জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা এখনো যাই না যে কে আসলে মুক্তিযোদ্ধাকে, আমরা এটা যাচাই বাছাই করবো। যাচাই করে যে লিগাল যে প্রসিডিউর হবে, আইনগত ব্যবস্থা, সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। বিকালে লতিফ সিদ্দিকী সহ অন্যদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয় বলে জানায় পুলিশ। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির অনুষ্ঠানস্থল থেকে পুলিশ হেফাজতে নেওয়া সাবেক মন্ত্রী, তার ভাই লতিফ সিদ্দিকী সহ সবার সসম্মানে মুক্তি চেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার টাঙ্গাইলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এমন ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য অধ্যাপক ইউনূসের কাছে আহ্বান জানান তিনি। কাদের সিদ্দিকী বলেন, মঞ্চ ৭১ নামের এক সংগঠনের ব্যানারে রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বড় ভাই লতিফ সিদ্দিকী যান। সে সময় কিছু লোক মব সৃষ্টি করে অনুষ্ঠান বানচাল করে দিয়েছে। কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বানচাল করার সাংবিধানিক বা আইনানুগ কোনো সুযোগ নেই। কাদের সিদ্দিকী বলেন, ২৪ আগস্টের বৈষম্য বিরোধী বিজয় স্বাধীনতার কাছাকাছি মনে করেন, কিন্তু সেই বিজয়ী বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের এই বিজয় এক বছরই ধ্বংসের দিকে, এটা কখনোই আশা করেন না তিনি। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে অধ্যাদেশের খসড়া তৈরির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিরাহাটি সহ ৩টি স্থলবন্দর বন্ধের অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। আলোচনা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আরেকটি বৈঠকও হয়েছে। এতে দেশে বিনিয়োগ হার বৈশ্বিক হারের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 7:45টার দিকে গুলশানের বাসভবনে ফিরোজা থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। রাত 8:30টায় তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এর আগে গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা সদস্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। বাহিনীটির পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের নির্বাচনের দায়িত্ব পালনে সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের কাজে সম্পৃক্ত হবার সুযোগ নেই। সেনাবাহিনী মনে করে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস সহ 10 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে প্রচারের অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার চলছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নির্বাচনের ইস্তেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। নির্বাচনী প্রচার শেষে বিকালে সাংবাদিকদের সাথে কথা বলেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ অন্যান্য প্রার্থীদেরও। আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। আমরা দেখতে পেয়েছি আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে রাত 11টার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরেও সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ছাত্র শিবির সব জায়গায় ফেস্টুন টানিয়ে রেখেছে, তাদের পাশাপাশি তাদের দেখা দেখি আরও অনেকেই টানিয়েছিল। তা আমরা তখন সাথে সাথে স্যারকে বলেছিলাম যে স্যার দেখেন, যদি এটা নিয়ম থাকে তাহলে আমাদেরকে বলেন, আমরাও টানাই। তো স্যার বললেন যে না, এটা নিয়মে নাই। তারপরে বললাম যে তাহলে এগুলো দ্রুত সরিয়ে ফেলেন, তাহলে সেটা সরাইতে তাদের আলো 24 ঘন্টা টাইম লাগলো। তাহলে এই যে এইভাবে যারা প্রভাব বিস্তার করতেছে, যাদের প্রভাবের কারণে বিশ্ববিদ্যালয়ে মাথা নত করতেছে, সামনে আরও অনেক প্রক্রিয়া আছে, সামনে ভোট গ্রহণ প্রক্রিয়া আছে, তাহলে সেই সময় যদি তারা এইভাবে প্রভাব বিস্তার করে তাহলে তো আসলে মানে নিরপেক্ষতা কোথায় থাকে? আমরা তো পাতানো ম্যাচ খেলতে আসি নাই। ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস জানায়, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা আজকে নিশ্চয়ই দেখে থাকবেন যে কোথাও এই রঙিন ব্যানার থেকে শুরু করে কোনো ধরনের ফেস্টুন কিছুই নাই। সুতরাং আমরা বলবো আমাদের প্রার্থীরা তাদের কাজগুলো তারা করছে, আর আমরা যখনই যে অভিযোগটা পাচ্ছি সেই অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনা আছে বলেও জানানো হয়। ডাকসু নির্বাচন কমিশন ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় সকল বাহিনী ও প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করার পরিকল্পনা করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর অবশেষে আগামী 12ই অক্টোবর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেলে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনির উদ্দিন। তফসিল অনুযায়ী 5 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, 15ই সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, 18ই সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ 21 সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাই ও 25 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 27 সেপ্টেম্বর। 29 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 12ই অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চাকসুর ভোট গ্রহণ। পরবর্তী কর্মসূচি ঘোষণার আগ পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলন। বিকেলে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি বলেন, জনদুর্ভোগ বিবেচনায় ব্লকেট কর্মসূচি দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী সপ্তাহে বিভাগীয় সমাবেশ কর্মসূচি এবং বিভাগীয় সমাবেশ শেষ করে মহাসমাবেশ করার কথা জানিয়েছেন আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সদস্যরা। বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যা সমাধানে 14 সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সরকার গঠিত কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে কমিটির সভাপতি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন, কমিটি কিভাবে কাজ করবে সেটি নির্ধারণ করা হয়েছে। দুপক্ষের দাবির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, প্রকৌশলী নিয়োগের সাথে সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও একাডেমিক প্রতিষ্ঠানের সদস্যদের যুক্ত করে ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। তারা সব বিষয় পর্যালোচনা করবে। দীর্ঘদিনের সমস্যা চাইলেই রাতারাতি সমাধান করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। সংক্ষুব্ধরা চাইলে সরকার গঠিত কমিটি বা ওয়ার্কিং কমিটির কাছে তাদের দাবি জানাতে পারেন, তবে আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরির সুযোগ নেই।
ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর শেখ গোলাম মোস্তফার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 200 কোটি টাকার চেক হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। বাংলাভিশনে এমন সংবাদ পরিবেশনার পর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সংস্থাটির 2 সদস্যের টিম নথিপত্র জব্দে ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। দুদকের অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ডক্টর গোলাম মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আশায় এক সমন্বয়ক গ্রুপে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দেন। তার ভিত্তিতে গোলাম মোস্তফার অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে তার সাবেক কর্মস্থল ক্যান্সার হাসপাতাল থেকে তার সময়কালের নথিপত্র জব্দ করে দুদক। অভিযানকারী দল বলছে, 200 কোটি টাকার চেকের নথি ও অন্যান্য কাগজপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এদিকে ভয়ভীতি ও মব সৃষ্টির মাধ্যমে নগদ অর্থ 200 কোটি টাকার চেক হাতিয়ে নিয়েছে একটি চক্র, এমন অভিযোগ করেছেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক ডক্টর শেখ গোলাম মোস্তফা। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। অভিযোগ করেন, গেল মার্চ মাসে বেশ কয়েকজন লোক তার চেম্বারে যান। এরপর নগদ 15 লাখ টাকা ও চেক নিয়ে সেখান থেকে সরে পড়েন তারা। চেক হাতিয়ে নেওয়া মূল অভিযুক্ত জাদু মিয়া জাতীয় পার্টির সাবেক এমপি হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি এই চিকিৎসকের। এই ঘটনায় রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ডাক্তার শেখ গোলাম মোস্তফা। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তার। বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন আবু সাঈদের বাবা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দেওয়ার সময় আদালতের কাছে এই দাবি জানিয়েছেন। সকাল 11:30টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় আবু সাঈদের বাবাকে দিয়ে। এ সময় মকবুল হোসেন আদালতে বলেন, 2024 সালের 16 জুলাই মাঠে কাজ থেকে ফিরে ছেলের মৃত্যুর খবর শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমির হোসেন ও সুজন চন্দ্র রায় গুলি করেছেন, এটা তিনি শুনেছেন। ওই দিন গভীর রাতে মরদেহ বাড়িতে নেওয়া হলে প্রশাসন ও পুলিশ দ্রুত লাশ দাফনের নির্দেশ দেন। তিনি প্রত্যাখ্যান করে পরের দিন 2 দফা জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে লাশ দাফন করেন। ছেলেকে তিনি এক নজর দেখেছিলেন। মাথার পেছনে জখমের চিহ্ন, সারা বুকে গুলিতে ঝাঁঝরা ও রক্তাক্ত। ছেলে হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। পরে সাক্ষ্য দেন বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ সহ এই মামলার মোট আসামি 30 জন। গ্যাস, বিদ্যুৎ সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তায় ব্যবসায়ীদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। দেশের রাজনীতির অস্থিরতা এখন অর্থনীতির মূল সমস্যা বলে মনে করেন তারা। সকালে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত সামষ্টিক অর্থনীতির মাসিক পর্যালোচনা বিষয়ে আলোচনায় এ মন্তব্য করেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। অনুষ্ঠানে ব্যবসায়ীরা এলডিসি উত্তরণে দেশের প্রস্তুতি এবং ট্রাম্প ট্যারিফের সম্ভাবনা কাজে লাগানোর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। অন্য আলোচকরাও জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি ভালো হলেও মূল্যস্ফীতি সহনীয় হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর আক্তার হোসেন জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রমজানের আগেই ভোট, ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ইসির 24টি পরিকল্পনা উপস্থাপন। রোডম্যাপে সন্তুষ্ট বিএনপি, দৃশ্যমান সংস্কার ও বিচারের আগে নির্বাচনে আপত্তি জামায়াতের, সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ এনসিপির। মঞ্চ 71-এর অনুষ্ঠানে জুলাই যোদ্ধা পরিচয়ে হট্টগোল, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে তুলে দেয়া হলো পুলিশের হাতে, কাদের সিদ্দিকীর তীব্র ক্ষোভ। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই জানিয়েছে আইএসপিআর। ছাত্রদলের ইস্তেহারে শিক্ষা ও গবেষণার গুরুত্ব, নানা অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধী প্রার্থীদের। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা, শিক্ষার্থীদের দাবি নিষ্পত্তিতে 14 সদস্যের কমিটি গঠন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।